আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। My dear students and honorable guardian, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, I shall take a class about unseen question number 7. Unseen question number 7 এ কি আছে? অ্যারেঞ্জিং। তো আমরা দেখো এই চলো লেট আস স্টার্ট দ্য ক্লাস। আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলি তোমাদের, যে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে একই নিয়মে আছে। ক্লাস 3, 4, 5 তিনটা ক্লাস, এই তিনটা ক্লাসের সাথে আবার মিল আছে কি জানো? তোমাদের যে রিঅ্যারেঞ্জিং থাকে সেই রিঅ্যারেঞ্জিংয়ের তিনটা সেন্টেন্স থাকে। কী কী সেন্টেন্স থাকে? তোমার একটা থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা ইন্টারোগেটিভ, আর একটা ইম্পেরেটিভ। এই তিনটা সেন্টেন্স দেখো তিন ক্লাসের সাথে তিন রকম সেন্টেন্স একটু মিল আছে তোমাদের। তাহলে আমরা এই প্রথমে জেনে নেই বাক্যটা কি। বাক্য হলো যে কতগুলো কথার সমষ্টি যা তোমার কথার দ্বারা বা তোমার এই বাক্যের দ্বারা অন্যের তোমার মনের অনুভূতিটা বুঝতে পারে, অর্থাৎ মিনিংফুল শব্দ হতে হবে। কতগুলো মিনিংফুল শব্দের সমন্বয়ে গঠিত হয় একটা বাক্য। যেমন আমি ভাত খাই, এতে আমি আমার মনের অনুভূতি প্রকাশ করলাম, আমি একটা কাজ করছি, কি করছি? ভাত খাচ্ছি। তাহলে এই যে আমার মনের অনুভূতিটা দ্বারা তুমি বুঝতে পারলা যে আমি কি করতেছি। তো এইভাবেই মিনিংফুল শব্দগুলো সাজিয়ে লিখলেই শব্দ হবে, বাক্য হবে বা সেন্টেন্স হবে। তুমি কতগুলো শব্দ এলোমেলোভাবে লিখলা, কিন্তু সেটা কিন্তু তোমার অর্থ কেউ বুঝতে পারবে না। যেমন ইট, আই, রাইস, এটা কি হলো? খাই, ভাত, আমি, এটা কিন্তু মিনিংফুল বাক্য না। তাহলে তোমার বাক্যটা গঠন করতে হবে মিনিংফুল বাক্য। তো সেই মিনিংফুল বাক্যগুলো গঠন করার আগে তোমাদের কিছু এলোমেলো শব্দ থাকে, সেগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে তোমাদের আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, আমরা কিন্তু বাংলা বাক্যটাই বেশি ব্যবহার করি। যখন ইংলিশ বাক্য ব্যবহার করি তখন ইংলিশ এবং বাংলা বাক্যের মধ্যে কিছু পার্থক্য আছে। তা আমরা একটু জেনে নেই উদাহরণের মাধ্যমে পার্থক্যটা কোন ধরনের। তারপর আমি একটা বাংলা বাক্য লিখি প্রথম, যেমন আমি ভাত খাই। এটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, I eat rice. I eat rice. তোমরা একটু লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, যে আমি ভাত খাই। তাহলে এখানে দেখো এই খাইতে হলো ক্রিয়া মানে ভাত, আর এটা হলো তোমার অবজেক্ট মানে কর্ম, আর এটা হলো সাবজেক্ট অর্থাৎ হলো কর্তা বা উদ্দেশ্য। তো এখানে দেখো পার্থক্যটা কোথায়। আমরা বাংলা বাক্য যখন লিখলাম তখন দেখো প্রথমে আমি লিখলাম সাবজেক্ট, তারপরে লিখলাম অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু ইংলিশ বাক্যে কি লিখলাম দেখো, প্রথমে আমরা কি লিখলাম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে তোমার বাংলা বাক্য এবং ইংলিশ বাক্যের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি, যে বাংলা বাক্য যখন লিখি তখন তোমাদের অবজেক্টটা আগে হবে আর ভার্বটা পরে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে 3 ধরনের বাক্য গঠনের নিয়ম প্রক্রিয়া শিখব। যে প্রথমেই যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন প্রণালী প্রথমে হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের আমি প্রথমে বলেছি যে 3 ধরনের সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ, ইম্পেরেটিভ এন্ড ইন্টারোগেটিভ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা দেখো, প্রথমেই থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আরেকটা সেন্টেন্স থাকবে কোন সেন্টেন্সে তোমাদের ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স এর গঠন প্রক্রিয়া বা স্ট্রাকচারটা কি দেখো। তো ইম্পেরেটিভ সেন্টেন্সে ডিয়ার স্টুডেন্ট, ইম্পেরেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। তাহলে সাবজেক্ট থাকে সেটা উজ্জ্ব থাকে মানে নীরব থাকে। তো তোমার ইম্পেরেটিভ সেন্টেন্সের প্রথমেই তোমার ভার্ব শুরু করতে হবে,
যেমন তোমার ডু ইট, ইহা করো। তো এখানে দেখো এই ডু দিয়ে শুরু হয়েছে, ডু হলো এখানে ভার্ব, তাহলে ডু ইট ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম বসবে কি তোমার ভার্ব, প্রথম বসবে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি আরো কিছু থেকে থাকে তাহলে সেই অংশটা অবজেক্টের পরে বলি এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, এইগুলো অ্যাসার্টিভ এন্ড ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। তারপর আরেকটা সেন্টেন্সে তোমার থাকে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী আমরা দেখে নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের তোমার শুরুতেই সাবজেক্টের আগে ভার্ব বসবে। ভার্ব, ভার্ব বলতে এখানে যে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব আছে সেই ভার্বটা আগে সাবজেক্টের আগে বসবে, ভার্বের পরে হবে সাবজেক্ট। অবজেক্ট প্লাস যদি আরো কিছু থেকে থাকে সেই অংশটা বলবে এক্সটেনশন, বর্ধিত অংশ। এই তিন ধরনের বাক্য তোমাদের থাকবে। এই তিন ধরনের বাক্যের স্ট্রাকচার বা গঠন প্রণালী কি, অ্যাসার্টিভ সেন্টেন্স যখন তোমরা গঠন করবে প্রথমে সাবজেক্ট আনবে, তারপরে তোমার ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্যে কিন্তু তোমার সাবজেক্ট থাকে না, তবে সাবজেক্টটা সেটা নীরব থাকে। আর তোমার ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট সবসময় সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকে, সেই ইউটা কিন্তু লিখতে হয় না। তাহলে তোমার সেটা মনে মনে বুঝে নিতে হবে যে ইউ কি বোঝানো হচ্ছে। যেমন আমি বলবো যে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তাহলে এখানে তোমাকে মানে উদ্দেশ্য করে বলছি, তাহলে সেখানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমার সবসময় সাবজেক্ট যদি মনে করো সেটা সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকবে, তাহলে সেই ইউটা কিন্তু বাক্যে ব্যবহার করতে হয় না। তাহলে তোমার প্রথমে শুরু করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে, ভার্ব হলো অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে আসবে ভার্ব। ভার্ব দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব, যেমন am, is, are, was, were, shall, will, have, has, would, could, may, might, ought to, used to, etc. তো ওই ভার্বগুলি থাকে তাহলে সাবজেক্টের আগে এসে বলবে। আর তোমার যদি ওই ভার্বগুলো বাক্যের মধ্যে না থাকে তাহলে তোমার একটা ডু আনতে হবে। ডুটাও কিন্তু অক্সিলারি ভার্ব। ডু কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, আবার কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো কখন তোমার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যখন বাক্যের মধ্যে মেইন ভার্ব অর্থাৎ তোমার মেইন ভার্বের আগে am, is, are, was, were, shall, will, have ইত্যাদি থাকবে না, তখনই এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করবা, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা তোমার এই ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা কিভাবে বুঝবা? তো সেটার সংক্ষেপ একটা নিয়ম আছে। যদি যে শব্দগুলোর মধ্যে দেখবা যে সাবজেক্ট আছে কিনা, যদি সাবজেক্ট থাকে তাহলে সেটাকে মনে করতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সাবজেক্ট এবং বাক্যের শেষে একটা ফুল স্টপ থাকবে। এই দুইটা বৈশিষ্ট্য থেকে সাধারণত তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা কিভাবে বুঝতে পারবে? দেখো এখানে কিন্তু সাবজেক্ট থাকবে না, তোমার ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। তো যদি শুধু ভার্ব আর অবজেক্ট থাকে তাহলে সেটাকে মনে করতে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তুমি সভাপতি তোমার ভার্ব দিয়ে শুরু করবা, তারপর অবজেক্ট, অবজেক্টের পরে যদি আরও কিছু এক্সটেনশন থাকে বা বর্ধিত অংশ থাকে তোমরা সেটা লিখবা। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বুঝতে পারবা? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে দেখবা যদিও শব্দগুলো এলোমেলোভাবে বা অগোছালোভাবে দেওয়া থাকে, কিন্তু তোমার সেন্টেন্সের শেষে একটা কি থাকে, প্রশ্নবোধক বা নোট অফ ইন্টারোগেশন থাকে, মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে। প্রশ্নবোধক চিহ্ন যখন থাকবে তখন মনে করতে হবে যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই হয় তখন তোমাকে কি করতে হবে, যে আগে তোমার অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা চলো আজকের যে মূল কাজ সেখানে চলে যাই। দেখো এখানে কিছু শব্দ আমি লিখেছি যে এলোমেলোভাবে, সেইগুলো সাজিয়ে গুছিয়ে আমরা একটা মিনিংফুল শব্দ, মিনিংফুল বাক্যে পরিণত করবো। মিনিংফুল দ্যাট মিনস অর্থপূর্ণ বাক্য।
বাক্য কিন্তু হলেই হবে না, সেটা অর্থপূর্ণ হতে হবে। মানে তুমি যে বাক্যটা বলবা, যে সেন্টেন্সটা বলবা, সেটা অবশ্যই তোমার যে বাক্যটা বলবা সেটা তো অন্যের বোধগম্য হয়, মানে অন্য বুঝতে পারে। তোমার কথা যদি না বোঝে, তুমি যদি উল্টাপাল্টা বাক্য বলে, তাহলে কিন্তু তোমার কথা কেউ বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাকে মিনিংফুল বাক্য লিখতে হবে, অর্থাৎ অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। প্রথমেই দেখো এখানে লেখা আছে, কোশ্চেনে কি আছে, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে সাজাও, অ্যান্ড রিরাইট মানে পুনরায় লেখো দ্য ফলোইং ওয়ার্ডস, মানে এই যে উল্লেখিত শব্দগুলো, সো দ্যাট যাতে দে মেক মিনিংফুল সেন্টেন্স, যাতে একটি অর্থপূর্ণ বাক্যে পরিণত হয় বা একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। তাহলে এখন প্রথমে দেখো কি আছে, এ টেইলর এন্ড আই, এটাও কিন্তু অবিচালক ভাবে আছে। যদি গুছিয়ে লিখি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু ফুল স্টপ আছে, সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট হিসাবে আছে তোমার আই, এ টেইলর, বাস এটা বাক্য হয়ে গেল, এবং এটা একটা অর্থ আছে, মানে আমি একজন দর্জি। তারপরে নেক্সট দেখো বি নাম্বারে কি আছে, ক্লজ, আই মেক, এটাও কিন্তু তোমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। এখানেও ভার্ব হিসাবে আমরা সাবজেক্ট হিসাবে কি আনতে পারি, আই মেক ক্লথস। অর্থাৎ আমি পোশাক তৈরি করি। তারপরে নেক্সট আছে দেখো কি, সি নম্বরে, কবলার, AIM, মুচি একজন আমি হই, এটাও কিন্তু অবচলক বাক্য, এবং এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে অতএব এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এটার মধ্যে কিন্তু তোমার কি নাই, নোট অফ ইন্টারভেনশন, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য চিহ্ন নেই, তাহলে অতএব এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে রূপান্তর করব। সি নাম্বার আছে, এইটা যদি আমরা সাজিয়ে লিখি বা রিঅ্যারেঞ্জ করি, তাহলে কি হচ্ছে, IM a cobbler। এটার বাংলা অর্থ হলো কি, IM a cobbler, মানে আমি একজন মুচি, আমি একজন জুতা মেরামতকারী। এটার বাংলা মিনিং হলো এই। তারপর নাম্বার ডি, MI a টিচার, ওই একই ধরনের বাক্য, এটা শুধু এখানে প্রফেশন বা অ্যাপ্লিকেশনটা একটু ব্যতিক্রম আছে। তো এখানেও আমরা লিখতে পারি IM a টিচার, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, IM a টিচার। নাম্বার ই তে কি আছে দেখো, অন দা বোর্ড রাইট আই, অন মানে উপরে, দা মানে টিটা আঁকনাখানি, বোর্ড মানে বোর্ড, ব্ল্যাকবোর্ড যে বোর্ডে আমরা লিখি, রাইট মানে লিখো, আই মানে আমি। তাহলে এখানে উপরে টি বোর্ড, তারপরে রাইট লিখি আই, এটা তো অবশ্যই সেন্টেন্স। এটাকে আমরা গুছিয়ে যদি লিখি যে আই write on the board, আমি বোর্ডের উপরে লিখি বা ব্ল্যাক বোর্ডের উপর লিখি। তারপরে নেক্সট নাম্বার দেখো, his to teacher reads, তাহলে এইটাও অবচলো। এটা যদি আমরা সাজিয়ে লিখি কি হচ্ছে, তোমার দা টিচার reads to his students।
দ্য টিচার ইজ টু হিজ স্টুডেন্টস, শিক্ষক তার ছাত্রছাত্রীদের জন্য পড়েন বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পড়েন বা ছাত্রছাত্রীদের প্রতি পড়েন। তারপরে দেখো নেক্সট নাম্বার আছে ইন ইংলিশ উই স্পিক, এইটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি। তারপরে 8 নাম্বার দেখো হিজ নেম আবু বিন আদেম ওয়াচ, তো এইটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে হিজ নেম দিয়ে শুরু করতে হবে। হিজ নেম was Abu bin Adem। তার নাম ছিল আবু বিন আদেম, তার নাম ছিল আবু বিন আদেম। নেক্সট নাম্বার দেখো প্লে দে ফুটবল, তো এইটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি দে প্লে ফুটবল, সাবজেক্ট আগে আসবে, এখানে সাবজেক্ট হলো দে প্লে ফুটবল। নেক্সট সেন্টেন্স দেখো এখানে দেওয়া আছে ডু ইউ মি নো, ডু ইউ মি নো, এবং শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন আছে, তো প্রশ্নবোধক চিহ্ন আছে। তো আমরা এই পূর্বেই বলেছিলাম এইসব সেন্টেন্সে তোমার নোট অফ ইন্টারোগেশন বা তোমার প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলটা কি তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল হলো প্রথমে এখানে কিন্তু তোমার এম ইজ আর ওয়াজ ওয়ার সে উইল হ্যাভ কুড কুড শুড মে মাইট ইত্যাদি নাই। তাহলে অতএব এখানে দুটাই তোমার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং দুটাই আগে আসবে। ডু এর পরে আসবে কি ভার্বের পরে আসবে সাবজেক্ট, ডু ইউ, তারপরে আসবে ভার্ব নো, ডু ইউ নো মি, অর্থাৎ তুমি কি আমাকে চেনো বা তুমি কি আমাকে জানো, এটা প্রশ্নবোধক বাক্য। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকে এই অ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট দ্য ফলোইং ওয়ার্ডস সো দ্যাট দে মেক মিনিংফুল সেন্টেন্স, যে তোমরা সাজাও এবং পুনরায় লেখো এবং যাতে করে একটা তোমার কি মিনিংফুল বা অর্থপূর্ণ বাক্য হয়। তো এই তোমার যে শীটটা আছে এই শীটটাকে দিয়ে তোমার এই শীটে দিয়ে তোমার সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, সেগুলি থেকে আমরা একটা মিনিংফুল বাক্যে রূপান্তর করলাম। তোমরা সেগুলো দেখবা এবং দেখার পরে তোমার এখানে এইচডব্লিউ হিসেবে আমি সেম কিছু তোমার এই ওয়ার্ড দিয়েছি, যেগুলো তোমরা সাজিয়ে কী করবে এইচডব্লিউ করবে এবং এইচডব্লিউ করে বিদ্যালয়ের ফেসবুকে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। তো রিমেম্বার তোমরা মনে রেখো যে যখনই তোমরা এইটা কমেন্ট বক্সে পাঠাবে তার পূর্বে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল, শ্রেণী এবং শাখা লিখতে ভুল করবে না, কারণ ওইটা যদি তোমরা না লেখো বা মিস করো তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না যে তোমার খাতা কোনটা, কার খাতা কোনটা। তোমাদের এই জিনিসটা অবশ্যই গুরুত্ব সহকারে লিখতে হবে, না লিখলে বোঝা যাবে না যে তোমার কাজ কোনটা, এবং তুমি সেটা না লিখলে কিন্তু তুমি কিন্তু তোমার যে এই কাঙ্ক্ষিত নাম্বার, যে তুমি যে নাম্বার পাবে সেই নাম্বার থেকে তুমি বঞ্চিত হওয়া, কারণ আমরা তো রোল নম্বর না জানলে সেই নাম্বারও তোমার নামে দিতে পারবো না। তাহলে আরেকটু কথা বলি, এখানে তোমার এই যে নাম্বারটা তোমরা যে বাড়ির কাজটা পাঠাবা, এটা তোমাদের একটা ফায়দা আছে বা লাভ আছে। কী লাভ আছে?
যে এইটার উপরে কিন্তু আমরা একটা মার্কিং করবো, সেটা করবো আউট অফ 10। যদি তুমি 10-এ 10 হবে, আউট অফ 10 অফ 10, মানে তুমি 10-এ 10ও পেতে পারো। তাহলে এই 10টা কিন্তু, এই নাম্বারটা যে তোমার অফ 10 মার্কসটা, মানে প্রাপ্ত নাম্বারটা তোমাদের অ্যানুয়াল পরীক্ষার যে অন্যান্য নাম্বার আছে সে নম্বরের সাথে যোগ করা হবে। যোগ করার ভিত্তিতে তোমাদের মেধা তালিকা নির্ধারণ করা হবে। অর্থাৎ তোমরা যে শ্রেণীতে আসো তার উপরে শ্রেণীতে ওঠার জন্য তোমাদের রোল নম্বর পরবর্তী রোলটা হবে। এই রোলটা নির্ধারণ বা প্রগ্রেস করার জন্য বা উন্নয়ন করার জন্য তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা তোমরা ভুল করবে না, অবশ্যই বাড়ির কাজ করবে এবং বাড়ির কাজ করার পূর্বে তোমরা তোমাদের নাম, রোল নম্বর, শ্রেণী, শাখা লিখে নেবে। আর এটা লিখতে ভুল করবো না। আমি অনেকেই জানি যে তোমরা অনেকেই এই বাড়ির কাজটা করছো না, এটা কিন্তু তোমরা নিজেদের ক্ষতি করছো। আমরা বারবার বলতেছি তোমরা এই বাড়ির কাজটা করো, কিন্তু তোমরা তেমন আমলে নিচ্ছ না। যারা করতেছো তারাই লাভবান হচ্ছে, আর যারা করতেছো না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি তোমাদের বারবার বলি, তোমরা এই কথাগুলো শুনবে। সব ক্লাসের শিক্ষার্থীদেরই বলতেছি, সবাই করবে, কিন্তু যে না করবে সেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখন আমরা এক্সাম্পল হিসাবে কিছু দিব তোমাদেরকে, সেটা তোমরা যেটা বললাম যে এক্সাম্পলগুলো প্রথমে খাতায় করবে, খাতায় করার পরে ছবি তুলবে, মোবাইলে ছবি তুলবে, ছবি তুলে তোমার বিদ্যালয়ের যে ফেসবুক আছে সেই ফেসবুকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। এতে কিন্তু ভুল করবে না, ভুল করলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ তোমাদের যে প্রাপ্ত নাম্বার থেকে তোমরা বঞ্চিত হবে। ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওগুলো দেখে নাও, কি আছে দেখো। Number A is for Jannat years 7. Number B, does the part do she? Number C, a tail like never. Number D, A is mine. A is my teacher. Father. Next number E is like water. Number A, E I live Dhaka. তারপরে আছে নাম্বার জি, রাইস কুকস মাদার। রাইস কুকস mother number H, number A like do, A like do
টেল নট, টেল নট, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তারপরে নেক্সট নাম্বার আই, is what, is what doing, she, এখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে। আইজে oblique E I read, plus ডিয়ার স্টুডেন্টস, এখানে যে তোমাদের ইন্টারভিউ দেওয়া হলো সেখানে কিন্তু 3 ধরনের ভাগক্রিয়া আছে, তবে সবচেয়ে বেশি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে তোমার ইম্পেরেটিভ। তবে তোমাদের নিয়মগুলো বলে দিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, আর এইগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তারপরে তোমার ইম্পেরেটিভ সেন্টেন্সে আমরা আগেই বলেছিলাম যে ইম্পেরেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না, সেই সাবজেক্টটা থাকে সেটা মনে মনে, আর সেটা থাকে কি সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ থাকবে, অলওয়েজ ইউ। সেই ইউটা কিন্তু তুমি লিখতে পারো, ব্রেকেটের মধ্যে লিখতে পারো, কিন্তু সেটা কিন্তু তোমার বাক্যের অংশ হবে না। তাহলে তোমার ইম্পেরেটিভ সেন্টেন্সের গঠন হলো প্রথমে ভার্ব, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে যদি আরও কিছু থাকে বাক্যের মধ্যে বা এক্সটেনশন, সেই এক্সটেনশনটাও লিখতে হবে। তারপরে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী আমি আবার বলছি, প্রথমেই ভার্ব আসবে, ভার্ব বলতে টু বি ভার্ব, যাকে অক্সিলিয়ারি ভার্ব বলে, সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়াটা আগে আসবে। তারপরে সাবজেক্ট আসবে, তার সাবজেক্টের পরে যে মূল ভার্ব আসে সেই মূল ভার্বটা হবে, মূল ভার্বের পরে অবজেক্ট হবে, অবজেক্টের পরে যদি আরও কিছু বাকি অংশ বা বর্ধিত অংশ থাকে সেটাই থাকে। তবে সাধারণত তোমরা যেহেতু ছোটো ক্লাস, তোমাদেরকে বেশি বড় বাক্য দেওয়া হবে না, সেখানে তোমার সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এইটুকু করতে থাকবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমার ভালো থাকো, আজকে এই পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমার আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আল্লাহ হাফিজ।